আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটি আমরা করব অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অ্যাসাইনমেন্টের নিয়ে। অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অ্যাসাইনমেন্টটি কীভাবে হবে, এর সিলেবাসটি কেমন হবে, উত্তরপত্রটি কেমন হবে, সেই সম্পর্কে দিক নির্দেশনা নিয়ে এবং একটি নমুনা। প্রথমেই কভার পেজ নিয়ে আলোচনা করব। অর্থাৎ অ্যাসাইনমেন্টের প্রথম পেজটা হচ্ছে কভার পেজ থাকবে। বোর্ড কর্তৃক ডিরেকশন দেওয়া হয়েছে কভার পেজে কতগুলো বিষয় থাকতে হবে। যেমন প্রথমে হচ্ছে বিদ্যালয়ের নাম লিখতে হবে, তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলের নাম লিখবে। তো আমি একটা ডেমো হিসেবে একটা উদাহরণস্বরূপ একটা স্কুলের নাম লিখলাম, ন্যাশনাল আইডিয়াল স্কুল ঢাকা। তারিখ, যেই তারিখে জমা দিবে সেই তারিখ লিখবে। আমি আজকের তারিখ লিখলাম 4/11/2020। ছাত্র বা ছাত্রীর নাম, যদি ছাত্র হয় তাহলে ছাত্রের নাম, আর ছাত্রী হলে ছাত্রীর নাম। যেমন আমি লিখলাম ছাত্রীর নাম নুজহাত তাহসিনা রাফিয়া। বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, শ্রেণী অষ্টম, শাখা ক, রোল নাম্বার 17। এই হচ্ছে যে কভার পেজ, অ্যাসাইনমেন্টের কভার পেজ। তো অ্যাসাইনমেন্ট হচ্ছে A4 সাইজের কাগজ হবে, প্রথমে কভার পেজ হবে। প্রত্যেকটা পেজের এক পেজে লেখা থাকবে, অন্য পেজ খালি থাকবে। এভাবে তারপরে স্টেপল বা হচ্ছে বাইন্ডিং করে হচ্ছে এটা স্কুলে সাবমিট করবে। এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের নিয়ম। এখন আমরা সিলেবাস সম্পর্কে কথা বলবো। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অ্যাসাইনমেন্টের সিলেবাস রয়েছে প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায়। প্রথম অধ্যায় হচ্ছে ঔপনিবেশিক যুগ ও বাংলা স্বাধীনতা সংগ্রাম, পার্ট 7 ও 8, বাংলার নবজাগরণ ও পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব। এইখানে প্রশ্ন করা হয়েছে বাংলা নবজাগরণ ও তৎকালীন সমাজ ব্যবস্থার পরিবর্তনে প্রতিনিধিত্বকারী বিভিন্ন ব্যক্তির গুরুত্বপূর্ণ অবদান বর্ণনা করার জন্য। অর্থাৎ বাংলা নবজাগরণের মধ্যে অনেকেরই অবদান রয়েছে। মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহ আরও অনেকের, ওয়ারেন হেস্টিংস, আরও অনেকেরই অবদান রয়েছে। তাদের গুরুত্বপূর্ণ অবদানগুলো হচ্ছে অ্যাসাইনমেন্টে লেখার জন্য বলা হয়েছে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে, পার্ট 1 এবং পার্ট 2। এখানে প্রশ্ন করা হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে 7 মার্চের ভাষণের, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের অপরিহার্য বা তাৎপর্য বিশ্লেষণ করো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ মুক্তিযুদ্ধে কতটুকু অনুপ্রেরণা জুগিয়েছে, সেই মুক্তিযুদ্ধের সেই ভাষণ, 7 মার্চের ভাষণের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করার জন্য, বিশ্লেষণ করার জন্য বলা হয়েছে। উত্তরপত্র কিভাবে মূল্যায়ন করা হবে, এখানে লেখা আছে মূল্যায়ন নির্দেশক। বিষয়বস্তুর জ্ঞান, বস্তুগত জ্ঞান, নির্ভুল তথ্য প্রদান করতে হবে। প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর প্রদান, প্রশ্ন যেভাবে চেয়েছে সেভাবে উত্তর প্রদান করতে হবে। নিজস্ব মতামতের যৌক্তিক ব্যাখ্যা প্রদান করতে হবে, তুমি কোন যুক্তিতে এটা লিখছো সেটা ব্যাখ্যা করে দিতে হবে। এই বিষয়গুলো ঠিক থাকলে হচ্ছে তোমাকে ফুল মার্কস দেওয়া হবে, অর্থাৎ অতি উত্তম বা উত্তম ক্যাটাগরিতে রাখা হবে। আমরা এখন প্রথম অ্যাসাইনমেন্টের উত্তর, নমুনা উত্তর লিখব। এই উত্তরের উপর ভিত্তি করে এবং অভিজ্ঞতা নিয়ে হচ্ছে তোমরা তোমাদের মতো করে উত্তর লিখবে। যেমন প্রথম প্রশ্নটির হচ্ছে যে নবজাগরণের, বাংলা নবজাগরণের ঐতিহাসিকদের ভূমিকা। যেমন আমি লিখলাম 19 শতকে বাংলা নবজাগরণের চেতনা সৃষ্টিতে বেশ কিছু মনীষী অবদান রাখেন। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজ সংস্কারে অবদান রাখেন। ডিরোজি ও বিদ্যাসাগর প্রমুখ অবদান অবাধে মুক্ত মনে জ্ঞান চর্চার ধারা তৈরি করেন। আবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথের হাতে বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশ ঘটে। বাংলা সাহিত্যে মীর মোশাররফ হোসেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলামের অবদানও ব্যাপক। এটা হচ্ছে আমাদের ভূমিকার মতো আমরা লিখলাম। এখন হচ্ছে আমরা অবদান লিখব, কার অবদান কতটুকু ছিল সেই বিষয়ে আমরা এখন আলোচনা করব। রাজা রামমোহন রায় সমাজ সংস্কারে এবং বাংলার নবজাগরণে যাদের অবদান অপরিসীম, তাদের মধ্যে রাজা রামমোহন রায়ের অবদান অনন্য। তিনি যেই কাজগুলো করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন। সমাজ সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের সবচেয়ে বড় অবদান সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন। তৎকালীন হিন্দু সমাজের উচ্চবর্ণে অমানবিক সতীদাহ প্রথা প্রচলিত ছিল। এই প্রথা অনুসারে মৃত স্বামীর চিতায় তার জীবিত স্ত্রীকে পুড়িয়ে মারা হতো। ধর্মশাস্ত্র ব্যাখ্যা সহ বিভিন্নভাবে চেষ্টা করে রামমোহন এই পৈশাচিক প্রথা বন্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করেন। তিনি এই প্রথার বিরুদ্ধে জনমত গঠন করে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করেন। তার এই প্রচেষ্টার ফলে শেষ পর্যন্ত গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং 1829 খ্রিস্টাব্দে 17 নং রেজুলেশন জারি করে সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেন। কৌলিন্য প্রথা ও বাল্যবিবাহের বিরোধিতা। রামমোহন কৌলিন্য প্রথা বিরোধী ছিলেন, কারণ এই কৌলিন্য প্রথার জন্যই সমাজচ্যুত হওয়ার আশঙ্কায় অল্প বয়স্ক মেয়েদের মৃত্যু পথযাত্রী বৃদ্ধের সঙ্গে বিবাহ দেওয়া হতো। বহুবিবাহের বিরুদ্ধে আন্দোলন।
রামমোহন বহুবিবাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। তিনি ভারতীয় শাস্ত্রের ব্যাখ্যা করে তা দেখিয়েছিলেন যে প্রাচীন শাস্ত্রে পুরুষের বহুবিবাহের যথেচ্ছ অধিকার দেওয়া হয়নি, তবে প্রাচীনকালে কোনো স্ত্রী ব্যভিচারিণী, সুরাসক্ত ও বন্ধ্যা হলে পুরুষ পুনরায় বিবাহ করতে পারত। এছাড়াও রামমোহন রায় 1828 খ্রিস্টাব্দে ব্রাত্য সভা প্রতিষ্ঠা করেন। তা 1830 খ্রিস্টাব্দে ব্রাত্য সমাজ নামে খ্যাতি লাভ করে। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিল পৌত্তলিকতা পরিহার করে নিরাকার পরম ব্রহ্মের উপাসনা করা। তিনি এখানেই থেমে যাননি। শিক্ষা সংস্কৃতির জগতেও রামমোহন অগ্রণী ব্যক্তিত্ব ছিলেন। তার উদ্দেশ্য ছিল শিক্ষা বিস্তার ও গণতান্ত্রিক চেতনা প্রসারের চেষ্টা। ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস ছিলেন ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল। 1750 সালে তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে যোগ দেন এবং কলকাতা আসেন। তৎকালীন সময়ে অনেক মুসলিম তাদের রাজ্য হারিয়েছিলেন, তাই তিনি মুসলিমদের রাজ্য হারানোর কষ্ট দূর করার জন্য 1881 সালে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং এতে মুসলিমদের চাকরির সুযোগ সৃষ্টি হয়। পরবর্তীতে 1791 সালে হিন্দু সম্প্রদায়ের জন্য প্রতিষ্ঠা করেন সংস্কৃত কলেজ। আধুনিক শিক্ষার ছোঁয়া পেয়ে স্থানীয় মানুষদের ভিতর নতুন ভাবনার উদ্ভব হয়। ধীরে ধীরে মানুষের মধ্যে বিভিন্ন প্রশ্নের জন্ম নেয়। এরই পরিপ্রেক্ষিতে সতীদাহের মতো কুপ্রথার বিরুদ্ধে আন্দোলন শুরু হয় এবং বিধবা বিবাহের মত তৈরি হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঊনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার। বাংলায় নারী শিক্ষার প্রসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি ছিলেন নারী শিক্ষার বিস্তারের পথিকৃৎ। নারী মুক্তি আন্দোলনের প্রবল সমর্থক ছিলেন তিনি। হিন্দু বিধবাদের অসহনীয় দুঃখ তাদের প্রতি পরিবারবর্গের অন্যায়, অবিচার, অত্যাচার গভীরভাবে ব্যথিত করেছিল তাকে। এই বিধবাদের মুক্তির জন্য তিনি আজীবন সর্বস্ব পণ করে সংগ্রাম করেছেন। তার এই আন্দোলনের কারণে 1856 সালে সরকার বিধবা বিবাহ আইন সিদ্ধ ঘোষণা করে এবং সেই সাথে বাল্য বিবাহের মতো একটি কুপ্রথাকে নির্মূল করতে সংগ্রাম করেন। বাংলা নবজাগরণের অন্যতম পথিকৃৎ ডিরোজি। বহু যুগের কুসংস্কার আর ধর্মান্ধতার বিরুদ্ধে বদ্ধ জীর্ণ এই সমাজে তিনি ঝড় তুলেছিলেন। জন্মসূত্রে বাঙালি না হলেও বাঙালিদের সঙ্গে মনে প্রাণে জড়িয়েছিলেন তিনি। একাধারে শিক্ষক, কবি, সাংবাদিক এই মানুষটি তার উপলব্ধি আর কর্মোদ্যমে বদলাতে চেয়েছিলেন সমাজটাকে। তার পরিণামে জুটেছিল অপমান, তাচ্ছিল্য আর দারিদ্রতা। সেকালে রক্ষণশীল বাঙালির কাছে তিনি ছিলেন দ্রোজু ফিরিঙ্গি। তিনি 19 শতকের বাংলা নবজাগরণের এক অবিস্মরণীয় নাম হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। কাজী নজরুল ইসলাম ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার এবং বাংলাদেশের জাতীয় কবি। বাংলার নবজাগরণের পিছনে কাজী নজরুল ইসলামের অবদান অনেক। তার সময়ে কবিতা ও গানের ধারাকে সম্পূর্ণ বদলে দিয়েছিলেন। কবির সময়কালে সাহিত্যকর্মে এক বৈপ্লবিক সৃষ্টি হয়। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক তিনি। রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু, বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়। সাহিত্যে নোবেল পুরস্কার লাভ এই কবি বাংলা ভাষা ও সাহিত্যকে পৌঁছে দিয়েছে গোটা বিশ্বের কাছে। বিংশ শতাব্দীর বাঙালি সংস্কৃতিকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাব অত্যন্ত ব্যাপক। তিনি একাধারে কবিতা, গান, নাটক, ছোটগল্প, উপন্যাস, চিত্রকলা, সঙ্গীত ও নৃত্যকলা, প্রবন্ধ ও পত্র সাহিত্য রচনা করে গেছেন। মহান মুক্তিযুদ্ধে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের তাৎপর্য। 7ই মার্চে বাঙালি জাতির জীবনে একটি ঐতিহাসিক দিন। 1971 সালে 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এক বিশাল সমাবেশে ভাষণ দিয়ে স্বাধীন বাংলাদেশ ও রাষ্ট্রের অভ্যুদয়ের পথ রচনা করেছিলেন। বঙ্গবন্ধুর 7ই মার্চের ঐতিহাসিক ভাষণটি ইউনেস্কো বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। ভাষণটিকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্বজুড়ে যেসব তথ্যভিত্তিক ঐতিহ্য রয়েছে সেগুলোকে সংরক্ষণ এবং পরবর্তী প্রজন্ম যাতে তা থেকে উপকৃত হতে পারে সে লক্ষ্যেই এই তালিকা প্রণয়ন করে ইউনেস্কো। সালে 7ই মার্চ এসেছিল এক ধারাবাহিক রাজনৈতিক আন্দোলনের পটভূমিতে। পাকিস্তানের 24 বছরের ইতিহাস ছিল শোষণ ও বঞ্চনার। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত কৃত্রিম রাষ্ট্রটি থেকে শুরু হয়েছিল বাঙালি বৈরী। বাঙালি তার অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে গেছে অব্যাহতভাবে। এক পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়ে ওঠেন বাঙালি জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক। 70-এর নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয়ের পরই এটা স্পষ্ট হয়েছিল যে পাকিস্তানি শাসক গোষ্ঠী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তর করবে না।
তারা নানা কৌশলে কালক্ষেপণ করেছিল আর বাঙালির বিরুদ্ধে হামলে পড়ার জন্য সামরিক প্রস্তুতি গ্রহণ করেছিল। বঙ্গবন্ধু এসব জানতেন, তাই ৭ই মার্চের ভাষণে তিনি বাঙালি জাতিকে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতির নির্দেশনা দিয়েছেন। এমন এক কঠিন সংকটময় পরিস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিব ৭ মার্চে রেসকোর্সে তার অমূল্য ভাষণটি প্রদান করেন। বঙ্গবন্ধু পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষকে 4টি শর্ত দিয়ে ভাষণের শেষাংশে বজ্রকণ্ঠে ঘোষণা করেন, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর ভাষণের কিছু অংশ ব্যাখ্যা করলে দেখা যায় তিনি সেদিন যুদ্ধের ঘোষণা যেমন পরোক্ষভাবে প্রদান করেন, আবার যুদ্ধে কিভাবে জয়ী হতে হবে সেই ব্যাপারেও দিক নির্দেশনা দেন। স্বাধীন রাষ্ট্রের বৈধ সরকার প্রধানের মতো এক পর্যায়ে বঙ্গবন্ধু বলেন, 28 তারিখ কর্মচারীরা গিয়ে বেতন নিয়ে আসবেন, যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না। বঙ্গবন্ধুর ৭ই মার্চ ভাষণ ছিল একটি অগ্নিমশাল, যা প্রজ্বলিত করেছিল মুক্তিযুদ্ধের দাবানল, যার সামনে টিকতে পারেনি হানাদার পাকিস্তানি সেনাবাহিনী। বঙ্গবন্ধু ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ শুধু বাংলাদেশের মানুষের হৃদয়কেই নাড়া দেয়নি, ভাষণটি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। এই ভাষণের মধ্য দিয়ে সমগ্র জাতিকে মুক্তির মোহনায় দাঁড় করিয়েছিলেন শেখ মুজিব। তিনি এক ভাষণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সামগ্রিক দিক নির্দেশনা দিয়েছিলেন। কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ত্রো বলেছেন, ৭ মার্চের শেখ মুজিবুর রহমানের ভাষণ শুধু ভাষণ নয়, এটি একটি অনন্য রণকৌশলের দলিল। যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ বলেছেন, পৃথিবীর ইতিহাসে যতদিন পরাধীনতা থেকে মুক্তির জন্য সংগ্রাম থাকবে, ততদিন শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণটি মুক্তিকামী মানুষের মনে চিরজাগরুক থাকবে। এই ভাষণ শুধু বাংলাদেশের মানুষের জন্য নয়, সারা বিশ্বের মুক্তিকামী মানুষের অনুপ্রেরণা। ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণ মুক্তিযুদ্ধের পুরো সময় জুড়ে মানুষকে উজ্জীবিত রেখেছে। প্রিয় নেতা সুদূর পাকিস্তান কারাগারে বন্দী, বেঁচে আছেন কিনা তাও জানা নেই, কিন্তু স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত ওই অমর ভাষণ জীবন মরণের কঠিন দুঃসময়ে এক সঞ্জীবনী সুধার মতো বিপন্ন মানুষকে সজীব রেখেছে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রতিদিন প্রচারিত বজ্রকণ্ঠ অনুষ্ঠানটি শোনার জন্য গ্রাম ও শহরের মানুষ উন্মুখ হয়ে অপেক্ষা করেছে। বঙ্গবন্ধুর অবর্তমানে তারই কণ্ঠে মানুষকে উজ্জীবিত করেছে। আর ছিল কালজয়ী জয় বাংলা স্লোগান। বঙ্গবন্ধুর মুখ নিঃসৃত জয় বাংলা স্লোগান ছিল মুক্তিযোদ্ধাদের রণধ্বনি। ওই ধ্বনি উচ্চারণ করে মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়েছে পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে। সুতরাং বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়েছে আসলে 1971 সালে 7ই মার্চ, আর 26শে মার্চ 1971 প্রথম পরে বঙ্গবন্ধু কর্তৃক ঘোষিত সশস্ত্র প্রতিরোধ অথবা যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা প্রতিষ্ঠার নির্দেশ 7ই মার্চের ঘোষণার ধারাবাহিকতা মাত্র। এই ভাষণটি আজও আমাদের জাতীয় জীবনের অনুপ্রেরণা। বঙ্গবন্ধু নেই, কিন্তু তার দিক নির্দেশনা আজও রয়ে গেছে। আমাদের জাতীয় জীবনের সকল ক্ষেত্রে এই ভাষণটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পথ হারানোর ক্ষণে কিংবা দেশবিরোধী শত্রুদের ষড়যন্ত্র আরাস পালনে দিশেহারা মুহূর্তে যেন বেজে উঠে সেই বজ্রকণ্ঠ, আমি যদি হুকুম দিবার নাও পারি। এ হচ্ছে তোমাদের তাহলে 2টা প্রশ্নের উত্তর আমি আমার মতো করে লিখিয়ে দিয়েছি। তোমরা এ থেকে অভিজ্ঞতা নিয়ে তোমাদের মতো করে তোমাদের অ্যাসাইনমেন্টটি করবে, এবং যে অ্যাসাইনমেন্টটি তোমাদের মতো করে অবশ্যই লিখবে, যাতে করে তোমরা পূর্ণ মার্কস পেতে পারো। তো আমাদের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই ইংলিশ অ্যাপ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবে, এবং পরবর্তী অ্যাসাইনমেন্টগুলোর আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে, যাতে করে যে কোনো সময় ভিডিও আপডেট পেতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ।